আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোল আপ সংবাদ শিরোনামগুলো। জাতীয় সংসদে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশন, নারী ও শিশু নির্যাতন দমন আইন উপস্থাপন। বর্ডার গার্ড বাংলাদেশকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা, শতভাগ সততা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর আহ্বান। বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়তে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অঙ্গীকার, সোমবার করোনা বিশেষজ্ঞ দল নিয়োগ। ইরফান সেলিম ও তার দেহরক্ষী দুজনকেই 5 দিন করে রিমান্ড, অস্ত্র ও মাদকের 2 মামলায় আদালতের আদেশ। এবং মাদক মামলায় অনন্য রায়ে আসামিকে বাসায় পাঠালো আদালত, মায়ের সেবা ও কম বয়সে মেয়ের বিয়ে না দেওয়ার শর্ত। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে কামালা হ্যারিসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ার গল্প। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বিকেলে শোক প্রস্তাবের মধ্য দিয়ে অধিবেশন শুরু হওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020 জাতীয় সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এছাড়াও বিশেষ এই অধিবেশনে আগামীকাল সংসদে জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া সংক্ষিপ্ত এই অধিবেশনের সংসদ সদস্যরাও জাতির পিতার জীবনী নিয়ে আলোচনায় অংশ নেবেন। গত মার্চে এই বিশেষ অধিবেশন বসার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত পরিসরে এখন অনুষ্ঠিত হচ্ছে। প্রেরিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। সৎ পথে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবির এয়ার উইংয়ে 2টি হেলিকপ্টারের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা দেন। রিপোর্ট আরো জানাচ্ছেন নীলাদ্রি শেখর। বাংলাদেশের সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বাহিনীর আধুনিকায়নে এবার যুক্ত হলো 2টি MI-71 হেলিকপ্টার। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ নামে 2টি হেলিকপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবিকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চলে সুন্দরবন সংলগ্ন জলসীমায় কার্যকরী টহল পরিচালনার পাশাপাশি মিয়ানমার সীমান্তে এসব উন্নত নৌযান মোতায়েন করে নাফ নদী সাগর উপকূলে ইয়াবা পাচার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি অধিক কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। বিজিবি সদস্যদের অপারেশনাল কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে এবং সীমান্তে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র পাচার, চোরাচালান প্রতিরোধে বিজিবি ডগ স্কোয়াড গঠন করা হয়েছে, যা সীমান্তবর্তী বিভিন্ন আইসিপি ও বিমানবন্দর সমূহে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য শনাক্ত করে জাতীয় নিরাপত্তা বিশেষ অবদান রাখছে। আমরা সবথেকে বড় কথা, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। বিশেষ করে আমরা বিশাল সমুদ্র সীমাও যেমন পেয়েছি, কিন্তু আমাদের বর্ডার এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সেই এলাকাগুলি নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে দরকার। উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বিজিপি সদস্যদের পেশাগত দক্ষতা নিশ্চিত করতে বলেন সরকার প্রধান। জাতির পিতা বঙ্গবন্ধুর কথা, যে ইমানের সাথে থাকো, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো, আনকোর। তাই মনে করি যে প্রত্যেকেই
জাতির পিতার এই নির্দেশনা মেনে চলবে এবং বিজেপির সদস্যরাও এই নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজেপির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। আর সৈনিকেরও নানা রকম সমস্যা ছিল, সেগুলো আমরা দূর করেছি। ছুটি বাড়িয়েছি, বেতন ভাতা বাড়িয়েছি, নতুন পোশাক দিয়েছি, সব কিছুই কিন্তু আওয়ামী সরকার আসার পরে আমরা করে দিয়েছি। কাজে আমরা চাই আমাদের প্রত্যেকটা বাহিনী বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো উপযুক্ত হোক। করোনা মহামারীতে বিজেপির ভূমিকার কথা স্মরণ করে সদস্যদের সুরক্ষিত থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সেবার মনোভাব নিয়ে কাজ করতে নবনির্বাচিত চেয়ারম্যানদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাদারীপুর, ফরিদপুর ও মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ করান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন বাধা বিপত্তি আসলেও সবকিছু অতিক্রম করে দেশ এগিয়ে যাবে। এবারে মার্কিন নির্বাচন 2020 প্রসঙ্গ। বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়তে কাজ করার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়ায় ভোট গণনায় জয় নিশ্চিত হওয়ার পর ডেলাওয়ার অঙ্গরাজ্যে ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ জবাব দিয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বনেতারা। তালভি হোসেন জানাচ্ছেন বিস্তারিত। ভোট গণনা শুরু থেকেই বড় ব্যবধানে এগিয়ে থাকা, এরপর সময় গড়ানোর সাথে সাথেই ট্রাম্পের সমতায় ফেরার চেষ্টা। দীর্ঘ 4 দিনের ভোট গণনা অপেক্ষা আর সব উৎকণ্ঠাকে পেছনে ফেলে জরিপের সব তথ্যকে সত্য করে হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হলেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সঙ্গে নিয়ে ডেলোয়ারের বিজয় সমাবেশে ভাষণে বাইডেন সব বিভক্তি দূর করে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন। সে সময় রিপাবলিকানদেরও সমর্থন চান তিনি। প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে গড়ে তুলব, আর তাই লাল অথবা নীল দল নয়, পুরো যুক্তরাষ্ট্রকে এক দেখতে চাই। নিজের দৃষ্টিভঙ্গির পক্ষে রেকর্ড ভোটকে তার জীবনের অনন্য সম্মান উল্লেখ করে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ যে রায় দিয়েছে তাকে বাস্তবে পরিণত করাই এখন তার লক্ষ্য। ডেমোক্রেটদের উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করায় আমি সম্মানিত। জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। করোনা মোকাবেলায় নতুন বিশেষজ্ঞ দল নিয়োগ করার কথাও জানিয়েছেন তিনি। সোমবারের মধ্যে নিয়োগ পাওয়া বিশেষজ্ঞরা করোনা মোকাবেলার জন্য পরিকল্পনা করবে এবং 2021 সালের জানুয়ারির মধ্যে তা বাস্তবায়নের রূপরেখা দাঁড় করাবে। জয়ের পর অভিনন্দন বার্তায় ভাসছেন বাইডেন, তবে এখনো পরাজয় মেনে নেননি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নিয়ম অনুযায়ী 2021 সালের 20 জানুয়ারি শপথের পর দায়িত্ব নেবেন বাইডেন। এর মাধ্যমে 77 বছর বয়সী বাইডেন হবেন হোয়াইট হাউসে প্রথম মেয়াদের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। আলভি হোসেন, চ্যানেল আই। জো বাইডেন প্রশাসনের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্ব সহ নানা ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরালো হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষেত্রে নতুন এজেন্ডা নির্ধারণ করবে ঢাকা। ডেমোক্র্যাটরা মার্কিন পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনবে জানিয়ে এর সুফল পেতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। রিপোর্ট করছেন সামিয়া রহমান প্রিমা। নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্রেট জো বাইডেন। সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতেই দায়িত্ব গ্রহণ। ক্ষমতার পালাবদলে সাধারণত মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন দেখা যায় না, তবে এবার ট্রাম্প প্রশাসনের বেশ কিছু সিদ্ধান্ত পাল্টে বড় পরিবর্তন আনবেন জো বাইডেন, যার প্রভাব পড়বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়াতেও। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মনোযোগে আছে বাংলাদেশ। অভিবাসন ও জলবায়ু পরিবর্তন সহ এ অঞ্চলের
মৌলিক অধিকারগুলোর বিষয়ে নজর থাকবে জো বাইডেনের। এইসব ব্যাপারে আমরা একসাথে কাজ করার সুযোগ পাবো। আমার বিশ্বাস যে আরো সক্রিয় হবে। ট্রাম্প সাহেবের সরকার মোটামুটি সবকিছুর থেকে উইথড্র ছিল, তিনি একগরে হয়েছিল, কিন্তু এই সরকার সেরকম থাকবে না। বাইডেন প্রশাসন আবার এইগুলোতে নতুন করে জয়েন করবেন এবং উদ্যমের সাথে জয়েন করবেন। কূটনৈতিক সুফল পেতে কংগ্রেস, সিনেট এবং মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনে আমাদের সম্পর্ক স্থাপন অনেক বেশি জটিল ছিল, কেননা ট্রাম্প ভারতের উপর অনেক বেশি আস্থার সম্পর্ক গড়ে তুলেছিল। এখন আমরা সরাসরি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো স্বাধীনভাবে গড়ে তুলতে পারবো। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে কূটনৈতিক অবস্থান রয়েছে, সেখানে যোগাযোগের মাত্রাকে আরো কার্যকর করতে হবে। পরিবেশটা ইতিবাচক হচ্ছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে তো পদক্ষেপ আমাদের দিক থেকে আসতে হবে। আমরা আমাদের উদ্দেশ্য নিয়ে কাজ করবো, দুটো সমন্বয় করতে হবে, উদ্যোগ দুই দিক থেকে থাকা প্রয়োজন। তাদের মতে মানবাধিকার ইস্যুতে ডেমোক্রেটরা সোচ্চার থাকায় রোহিঙ্গা সংকট সমাধানেও দেশটির ভূমিকা আদায় করতে হবে বাংলাদেশকে। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। ডেমোক্র্যাট জো বাইডেনের জয়ের পর থেকে যুক্তরাষ্ট্র জুড়ে সমর্থকদের উল্লাস চলছে। যুক্তরাষ্ট্রে বসবাস করা বাংলাদেশিরাও যোগ দিয়েছেন বিভিন্ন আনন্দ উৎসবে। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আগ্রহ গোটা বিশ্বের, আর ডেমোক্র্যাটদের জয়ে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বাইডেন সমর্থকরা মেতেছেন বিজয়ের আনন্দে। যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি আমেরিকানরাও আনন্দ উৎসবে যোগ দিয়েছেন। সভা সমাবেশ ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাঙালি অধ্যুষিত এলাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস এবং ম্যানহাটনে আনন্দ মিছিল করেন বাংলাদেশি ডেমোক্র্যাটরা। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত স্বস্তি বোধ করছি, কারণ এই যে ইমিগ্রেশন বিরোধী ইমিগ্রেশন বিরোধী তৎপরতা ছিল ডোনাল্ড ট্রাম্প, সেটা থেকে লক্ষ লক্ষ লোক, বিশেষ করে 13 লক্ষ অবৈধ অভিবাসী, তারা স্বস্তি পাবে। ডেমোক্র্যাটের জয়ে যুক্তরাষ্ট্রের মানুষের সকল দুঃখ দুর্দশা কেটে যাবে এবং আমেরিকার সুনাম আবারও ফিরে আসবে বলছেন প্রবাসীরা। I'd like to take a moment to congratulate the people of Georgia and this nation for electing Joe Biden as our next president of the United States of America. 243 years after the creation of this country, we now also have the first woman, especially a woman of color, African American, South Asian woman, Indian woman, elected as the vice president of this country. প্রবাসীরা আশা করছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন সব সময়ের মতো তাদের পাশে থাকবেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 18 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 6067 জনের। মৃত্যুর হার 1.44। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1577 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 3,38,145 জন। সুস্থতার হার 80.47। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 4,20,238 জন। নমুনা সংগ্রহ হয়েছে 12,601 এবং পরীক্ষা হয়েছে 12,760। এই সময় শনাক্ত 1,474 এবং শনাক্তের হার 11.55। এবার অস্ত্র ও মাদকের 2 মামলায় হাজী সেলিম এমপির ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে 5 দিনের রিমান্ডে পাঠালেন আদালত। চকবাজার থানা তদন্তকারী কর্মকর্তার আবেদনে ঢাকার সিএমএম আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন। এনামুল কবির উপমের রিপোর্ট। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে হাজী সেলিম এমপির ছেলে ডিএনসিসির বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদ মোল্লাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। প্রথমে তাদের মাদক মামলায় হাজির করা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এখানে তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়। পরে অস্ত্র মামলায় আদালত তাদের আরও 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ রিমান্ড চেয়েছে যে এই অস্ত্রের উৎস কোথায় এবং এই ঘটনার সাথে কারাগার সম্পৃক্ত আছে। অস্ত্রের মামলা দেওয়ার কোনো বিধান নাই বা মাদকের মামলা দেওয়ার কোনো বিধান নাই, সেই মামলাতে রিমান্ড চাওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই অস্ত্র এবং মাদক ইরফান সেলিমের বাসা থেকে
তাদের নলেজ এবং পজিশন থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তাদের কাছ থেকে এই মাদক উদ্ধার হয়েছে। তার পজিশনে অস্ত্র পাওয়া যায় নাই, বিছানার নিচে পাওয়া গেছে। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম সাহেব উপস্থিত ছিলেন। যেহেতু জব্দ তালিকার স্বাক্ষর নাই এবং সরোয়ার আলম সাহেবের কোনো এই 161 বা কোনো সম্পৃক্ততা এখানে নাই, এতে বোঝা যায় যে অস্ত্র এবং মাদক যেটা সেটা সাজানো একটা ঘটনা। আসামি পক্ষে ওনারা কি বললেন সেটা মুখ্য বিষয় নয়, আমাদের রেকর্ডে যা আছে রেকর্ডের উপরে আমাদের থাকতে হবে। নৌবাহিনী কর্মকর্তার দায়ের করা হত্যা চেষ্টা মামলায় ইরফান সেলিমকে গ্রেপ্তার করতে গিয়ে তার চকবাজারের বাসা থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিদেশি মদ উদ্ধার করে র্যাব। বিদেশি মদ নিজের দখলে রাখা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে চকবাজার থানায় র্যাবের দায়ের করা 2 মামলায় আজ ইরফান সেলিম এবং তার দেহরক্ষীকে 5 দিনের রিমান্ডে নেওয়া হলো। ওই অস্ত্র থেকে কোনো গুলি করা হয়েছিল কিনা, অস্ত্রটি কী অবস্থায় ছিল তা জানতে ব্যালাস্টিক পরীক্ষা এবং মাদকের সত্যতা জানতে রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঢাকার সিএমএম আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। ৭৫ বছরের বৃদ্ধা মায়ের সেবা করা ও 18 বছর নিচে মেয়ের বিয়ে না দেওয়ার শর্তে মতি মাতবর নামের এক আসামিকে কারাগারে নয় নিজ বাসায় পাঠিয়েছেন হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, বিশেষ আইনে মাদকের মামলায় কাউকে সংশোধনের এই সুযোগ দেওয়ার ঘটনা এটাই প্রথম। তবে 1.5 বছরের প্রবেশনে কোনো শর্ত ভাঙলে মতি মাতবরকে আবারও কারাগারে যেতে হবে। আরো জানাচ্ছেন মাজহারুল হক পান্না। কেরানীগঞ্জের মতি মাতব্বরের কাছ থেকে 411 পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তাকে সহ 2 জনের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করে পুলিশ। পরে 2017 সালের 8 জানুয়ারি আসামিদের 5 বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও 20,000 টাকা জরিমানা করে রায় দেন বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে রিভিশন মামলা করা হলেও আসামির আইনজীবী আদালতকে বলেন তার মক্কেলের এটাই প্রথম অপরাধ। এই বিবেচনায় তাকে প্রবেশনের মাধ্যমে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে। হাইকোর্ট এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাকে। তার যেহেতু স্কুলগামী সন্তান আছে এবং বৃদ্ধা মা আছে এবং সে একমাত্র উপার্জনক্ষম পরিবারের জন্য সে যদি জেলে থাকে বা শাস্তিটি দেওয়া হয় তাহলে তার পরিবারটি আসলে নিঃস্ব হয়ে যাবে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎটি অনিশ্চিত হয়ে যাবে। প্রবেশন কর্মকর্তার কাছ থেকে প্রতিবেদন পেয়ে শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। বাংলাদেশের উচ্চ আদালতের ইতিহাসে বিশেষ আইনে এটি প্রথম প্রবেশন আদেশ, অর্থাৎ একটি মামলায় সাজা হওয়া সত্ত্বেও তাকে জেলে না পাঠিয়ে পরিবারের সঙ্গে থেকে যেন পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে সংশোধিত হতে পারেন, এই জন্যই মহামান্য হাইকোর্ট বিভাগ এই আদেশ দিয়েছেন। তার 75 বছর বয়সের মা আছে, এই মায়ের সেবা শুশ্রূষা করবেন এবং তার যে মেয়ে 15 বছরের মেয়ে আছে তিনি বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহের বয়স হওয়ার আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবেন না। 2015 সাল থেকে কারাগারে থাকা মতি মাতবর জামিনে মুক্ত হন 2017 সালে। রায়ের পরে প্রতিক্রিয়া জানান আসামি। আমার ফ্যামিলির সবার দেখশন করতে হবে, মাকে দেখশন করতে হবে, 2টা ছেলে মেয়েকে লেখাপড়ার একটাই দিছে, ঠিক আছে, এগুলো আমার সব দেখভাল করে আমার এগুলো চলতে হবে। ঢাকা অঞ্চলের প্রবেশন কর্মকর্তা জানিয়েছেন 1.5 থেকে 2 মাস পর পর প্রতিবেদন দিয়ে আসামির সর্বশেষ অবস্থা হাইকোর্টকে জানাবেন তিনি। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের জাদু ভিশন পরিবেশিত স্টার গ্রুপের চ্যানেলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখায় দুঃখ প্রকাশ করেছে কোয়াব ঐক্য পরিষদ। জাদু ভিশনের বিরুদ্ধে তারা কেবল টিভি অপারেটরদের সাথে অব্যবসায়িক আচরণ, বিভিন্নভাবে হয়রানি, অপারেটরদের টাকা পরিশোধের প্রাপ্তির রসিদ প্রদানে অসহযোগিতা সহ বেশ কিছু অভিযোগ এনেছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। রিপোর্ট পরাগ আজমের। বাংলাদেশে প্রায় 2 যুগ ধরে গড়ে উঠেছে স্যাটেলাইট কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিষেবার ব্যবসা। এই ব্যবসায়ীদের সংগঠন কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব গত 4 নভেম্বর থেকে স্টার গ্রুপের কয়েকটি চ্যানেল বন্ধ রাখার বিষয়ে ব্যাখ্যা দিতে রোববার সংবাদ সম্মেলন করেছে কোয়াব ঐক্য পরিষদ। স্টার গ্রুপের পে চ্যানেল সমূহের বাংলাদেশের পরিবেশক জাদু ভিশন লিমিটেড কর্তৃক কেবল টিভি অপারেটরদের সাথে অব্যবসায়িক আচরণ, অপারেটর কর্তৃক টাকা পরিশোধের প্রাপ্তি রসিদ প্রদানে অসহযোগিতা, সম্পর্ক শুল্কের রসিদ প্রদান অসম্মতি এবং বিভিন্নভাবে কেবল টিভি অপারেটরদের হয়রানির প্রতিবাদে কেবল অপারেটররা জাদু ভিশন লিমিটেড কর্তৃক পে চ্যানেল সমূহ স্বতঃস্ফূর্তভাবে সম্প্রচার বন্ধ রাখার পর থেকে জাদু ভিশন লিমিটেড সংকট নিরসনের পথে না হেঁটে তাদের নিয়োজিত একজন ভিনদেশী কর্মচারী বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন নিয়ে এবং আপামর
কেবল অপারেটরদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আপত্তিকর এবং মিথ্যা তথ্য প্রদান করে যাচ্ছে। কোয়াব ঐক্য পরিষদ বলছে, বাংলাদেশের সরকার অনুমোদিত দেশি বিদেশি কোনো চ্যানেল বন্ধ করে দেয়া তাদের কাজ নয়, কিন্তু তারা বাধ্য হয়েই এটি করছেন। সেটা না, ইতিমধ্যে ওনারা বিভিন্ন জেলাতে কিছু লাইসেন্স করেছে, বিভিন্ন জেলাতে, যে যারা আমার আজকে 20 বছর 22 বছর 23 বছর অনেক কষ্ট করে বিজনেসটা দাঁড় করিয়েছে, সেই সমস্ত জায়গাতে কানেক্টিভিটি দেওয়ার জন্য নতুন নতুন লাইসেন্স ইস্যু করছে, যেটাও তো আমাদের জন্য একটা মানে অনেক বড় ধরনের একটা হুমকি। তারা বলেন, যেসব কেবল অপারেটর তাদের যৌক্তিক কর্মসূচির বিরোধিতা করছেন তারা অভিযুক্তদেরই মদতপুষ্ট। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কোয়াব ঐক্য পরিষদ প্যানেল স্টার গ্রুপের চ্যানেল বয়কটের ঘোষণাকে ষড়যন্ত্রমূলক মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে কোয়াবের অন্য দুটি প্যানেল, সমন্বয় কমিটি ও মুক্তধারা ফাউন্ডেশন। নেতারা অভিযোগ করেছেন, ডিটিএইচ ও আইপিটিভির ব্যবসা সম্প্রসারণে স্বার্থ রক্ষায় ঐক্য পরিষদ ওই ঘোষণা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আরো জানাচ্ছেন শাকির আদনান। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব ঐক্য পরিষদ স্টার জলসা, স্টার প্লাস সহ স্টার গ্রুপের 7টি চ্যানেল পরিবেশন বন্ধ করেছে। এই অভিযোগ এনে প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে কোয়াবের অন্য দুটি প্যানেল, সমন্বয় কমিটি এবং মুক্তধারা ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন। আমাদের সারা দেশে তাদের অভিযোগ, কেবল অপারেটরদের কয়েক মাসের ভাড়া বকেয়া পড়ায় স্টার গ্রুপের চ্যানেল বন্ধ হলেও ঐক্য পরিষদ কৌশলে বয়কটের কথা বলছে। সম্প্রতি একটি পে চ্যানেল ডিস্ট্রিবিউটর মদতপুষ্ট কিছু কেবল অপারেটরের একটি সিন্ডিকেট ওয়ান অ্যালায়েন্স নামে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য স্টার গ্রুপের চ্যানেল বয়কট করার ঘোষণা দেয়। কোয়াবকে যে হাতিয়ার বানিয়ে ব্যবহার করছে, যা অপপ্রচার চালাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাদের দেয়া তথ্য মতে সারা দেশে প্রায় 550টি কেবল টিভি অপারেটরদের কন্ট্রোল সেন্টার আছে, যার মধ্যে প্রায় 30টি কন্ট্রোল সেন্টারে স্টার গ্রুপের চ্যানেল বন্ধ থাকলেও বাকিগুলো চালু আছে। এর মধ্যে ঢাকায় ঐক্য পরিষদের 4টি কন্ট্রোল সেন্টার বন্ধ এবং বাকি দুটি প্যানেলের 5টি কন্ট্রোল সেন্টার চালু আছে। স্টার গ্রুপ চ্যানেল বয়কট ষড়যন্ত্র আমরা একটি মহলের নীল নকশা বলে মনে করছি। সিন্ডিকেট ডিটিএইচ এবং আইপিটিভি সম্প্রসারণের লক্ষ্যে এবং কেবল টিভি ব্যবসা ধ্বংসের পিছনে কাজ করছে বলে আমরা মনে করছি। জানানো হয়, কোয়াবের কোনো বৈধ কমিটি না থাকায় প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। গ্রাহকরা যেন সেবা থেকে বঞ্চিত এবং বিভ্রান্তিতে না পড়েন সেজন্য আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার পরামর্শ নেতাদের। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেল আই সংবাদ। দে পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলা রিফাত অটোস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, আবারও জয়ের প্রত্যাশা অং সান সুচির। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত করাই বিএনপির গণতন্ত্র। অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের মানুষ বিশ্বাস করে 7ই নভেম্বর মুক্তিযোদ্ধা গণতন্ত্র হত্যা দিবস। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের গণতন্ত্র ছিল রাতের বেলা কারফিউ জারির গণতন্ত্র। তাদের কাছে ষড়যন্ত্র, হত্যা, কুয়ের মাধ্যমে সাহসী সেনা হত্যা স্বাধীনতাই মনে হবে। দেশের জনগণের কাছে 7ই নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস গণতন্ত্র হত্যা দিবস হিসেবে চিহ্নিত হবে। জেনারেল জিয়া নাকি এরপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ দিয়ে গণতন্ত্র, যাকে বলা হয় কারফিউ গণতন্ত্র। জানাবো সামিট আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারে দ্বিতীয় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। দেশব্যাপী নির্বাচনে অং সান সুচি আবারও ক্ষমতায় আসবেন বলে প্রত্যাশা করছেন তার সমর্থকরা। স্থানীয় সময় রোববার সকাল 6টা থেকে রাজধানী নেপিদো সহ 7টি রাজ্য ও 7টি অঞ্চলে একযোগে ভোট গ্রহণ চলে। নির্বাচনকালে রাখাইন ও চীন রাজ্যের 8টি শহরে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি অনেকটাই নিয়ম রক্ষার নির্বাচন। এবারে নির্বাচনের সংখ্যালঘু রোহিঙ্গাদের অংশ নিতে না দেওয়ায় তাদের রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দেশটিতে নাগরিকত্ব ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছে জাতিগত নিধনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। জো বাইডেন 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত হওয়ার পরই 49তম ভাইস প্রেসিডেন্টের পদ নিশ্চিত করলেন কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। বাইডেনের বিজয় সমাবেশে ভাষণে কামালা বলেন, তার পদে তিনি প্রথম নারী হলেও শেষ নারী নন। আলভি হোসেনের রিপোর্ট। নারী অধিকার নিয়ে সোচ্চার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র তাদের 244 বছরের ইতিহাস ভাঙল। এই প্রথম দেশটির দ্বিতীয় ক্ষমতাধর পদ ভাইস প্রেসিডেন্টের আসনে বসতে যাচ্ছেন কোনো নারী। জ্যামাইকান বাবা ও ভারতের তামিলনাড়ু থেকে আসা মায়ের প্রথম সন্তান কামালা হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ায়। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই নারী রাজনীতিবিদ একাধিকবার পালন করেছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, স্টেট অ্যাটর্নি জেনারেল ও সিনেটরের দায়িত্ব। It is the will, I believe, of a majority of people. এবারের নির্বাচনের শুরুতে ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন চেয়েছিলেন 55 বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস। পরে গত বছরের 3রা ডিসেম্বর তিনি সরে দাঁড়ান। এরপর জুলাইয়ে দলীয় কনভেনশনে দলটির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন তাকে রানিং মেট করেন। রাজনৈতিকভাবে মধ্যপন্থী হওয়ায় দলের বাম ও ডানপন্থী অংশের মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করার লক্ষ্যেই তাকে মনোনয়ন দেওয়া হয়। ভাইস প্রেসিডেন্ট পদ নিশ্চিত হওয়ার পর ভাষণে কামালা হ্যারিস বলেছেন, নতুন নেতা নির্বাচনের মাধ্যমে তার দেশের জনগণ নতুন দিনের সূচনা করেছেন। 4 বছরে আপনারা সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং এই গ্রহকে রক্ষা ও মানুষের জীবন বাঁচাতে সংগঠিত হয়েছেন। আর এই নির্বাচনে আপনারা সেই রায় দিয়েছেন। দীর্ঘ কর্মজীবনে অনেকগুলো প্রথমে জন্ম দেয়া এই নারী যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আরেক ইতিহাস গড়লেন। কামালার সুবাদে প্রথমবারের মতো সেকেন্ড জেন্টেলম্যানও পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আর তা হতে যাচ্ছেন তার স্বামী আইনজীবী ডগলাস এমহফ। এর আগে 2008 সালে রিপাবলিকান পার্টি থেকে সারা পলিন ও 1984 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে জেরাল্ডিন ফেরারও রানিং মেট হিসেবে মনোনীত হলেও শেষ পর্যন্ত ইতিহাস গড়লেন কামালাই। আলভি হোসাইন, চ্যানেল আই। এবারে জানাবো কৃষি সংবাদ। মেহেরপুরে আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষে ফলন বিপর্যয় হয়েছে। অতিবৃষ্টিতে বেশিরভাগ জমির কপি গাছ মরে গেছে, আবার যেগুলো বেঁচে আছে সেখানেও দেখা দিয়েছে রোগবালাই। লোকসানের মুখে পড়েছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। মেহেরপুরে প্রতি বছরই আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষ করে আর্থিকভাবে লাভবান হন চাষি। এবছর অতিবৃষ্টিতে ফলন বিপর্যয়ের কবলে পড়েছে অধিকাংশ ফুলকপি ও বাঁধাকপির ক্ষেত। বাজারে কপির ভালো দাম থাকলেও কাঙ্ক্ষিত ফলন না পেয়ে লোকসানে তারা। বৃষ্টির কারণে কপিটা ভালো হলো, এখন কি করা যাবে সেই চিন্তা ভাবনা করছে। নিরাশি ফুলাশি এখন কি হবে? বিঘা প্রতি 20-25 হাজার টাকা খরচ, কিন্তু এবছরে আশা করা যায় খরচটাই নেই আমাদের। অতিরিক্ত বর্ষার চাপে সব নষ্ট হয়ে যায়, আবার বাজারও তো ভালো আপনার কপির, কিন্তু কপি তো হয়নি। এই লোকসান পুষিয়ে নিতে নতুন করে শীতের কপি আবাদে ব্যস্ত সময় পার করছেন অনেকে। পোড়া লাগা রোগটা আর কি, এটা আমার মনে হয় যে অত্যাধিক গরম এবং আবহাওয়ার কারণে হতে পারে। শীত পড়ে না বলে হয়তো এটা এইভাবে পড়ছি, এই কারণে দেখা যায় অনেক কপি পয়সা যাইছে, নষ্ট হয়ে যাইছে। মাল তো হচ্ছে না, সব পয়সা যাচ্ছে বর্ষার কারণে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। দাম ভালো, দাম ভালোই করবে কি, কপি তো ফলন করতে পারলাম না। মেহেরপুরে এবার 90 হেক্টর জমিতে ফুলকপি ও 325 হেক্টর জমিতে বাঁধাকপির চাষ হয়েছে। বৃষ্টিপাতের কারণে বাঁধাকপি এবং ফুলকপি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে আর বৃষ্টিপাত তেমন একটা হয় না। এখন আবহাওয়া অনুকূল, যে কারণে এখন সেই সমস্ত সবজি এখন অত্যন্ত ভালো অবস্থায় আছে। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা বিভিন্নভাবে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।
কৃষি বিভাগ বলছে বৈরী আবহাওয়ায় কপির কিছুটা ফলন বিপর্যয় হলেও বাজারে ভালো দাম পেয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। উত্তরে বইছে শীতের বাতাস, ঘন কুয়াশা পড়ছে। দিনাজপুর সহ উত্তরের জেলাগুলোতে শীতের শুরুতেই তা নিবারণে হিমশিম খাচ্ছেন ছিন্নমূল মানুষ। দিনাজপুর থেকে আরো জানাচ্ছেন শাহ আলম শাহী। ঘন কুয়াশায় আচ্ছন্ন ভোরের আকাশ, কুয়াশার চাদর ভেদ করে উকি দিচ্ছে সূর্যের আলো। ষড়ঋতুর দেশ পঞ্জিকায় হেমন্ত চললেও প্রকৃতিতে শীতের অনুভূতি। সপ্তাহখানিক ধরে দিনাজপুর সহ উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে। গরম কাপড় গায়ে চাপছেন অনেকেই। এখন ঠান্ডা না খালি কেবল শুরু হয়েছে, ঠান্ডা আরো হবে। কার্তিক মাসে শীত বাইরে হয়ে গেল, কারণ আমার নতুন করে কম্বল বা লেপ বাইরে করলাম। ঠান্ডা হাওয়ায় ব্যস্ততা বেড়েছে ল্যাপটসকের কারিগরদের। মৌসুমের শুরুতেই তুলার দাম বেশি দাবি করে ল্যাপটসকের চড়া দাম হাঁকাচ্ছেন দোকানিরা। তুলার দাম বেশি বা সেলাইও বেশি, কাপড়ের মজুরি বেশি। আগামী শীত আসার জন্য এবার কাজ খুব অতিরিক্ত বেশি, আমাদের মিস্ত্রিরা খুব ব্যস্ত, কাজ আমরা ঠিক মতন ডেলিভারি দিতে পারছি। কাস্টমার বিরক্ত করছে, ভাই আমার এখন লাগবে এখন লাগবে, যাদের টাকা পয়সা আছে আগে মাল বানায় নিয়ে চলে যাচ্ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ভাসমান ও নিম্ন আয়ের মানুষের। শীতের কাপড় চোপড় কিনতে পারি না, খাওয়া খরচ করতে পারি না, খুব কষ্টের ঠেলা পড়ে যাচ্ছে আর কামাই টামাই নাই, কাপড় চাপড় দাম বেশি। ফসলের মাঠ কিংবা শীতের সবজির হাট, শিশিরে ভেজা ভরে থেমে নেই কৃষকের ব্যস্ততা। খেজুর রসের স্বাদ নিতে কিশোরের দুরন্তপনা, কোথাও শীতের পিঠাপুলির উৎসব। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সরাসরি ব্যাংকে প্রিমিয়াম জমা ও দাবির অর্থ উত্তোলনের সুবিধা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য প্রযুক্তি নির্ভর কেন্দ্রীয় তহবিল ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছে জীবন বীমা কর্পোরেশন। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে। উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আসাদুল ইসলাম। উপস্থিত ছিলেন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাকসুদুল হাসান খান, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ওমর ফারুক, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ শামসুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদে এই পর্যায়ে আবারও সময় হয়ে গেল অশোক লীলা রিফাত অটোস বিরতি নেবার। আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরবো।